ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। ঐতিহাসিক দিন আখ্যা সুবিধাভোগীদের সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা পেয়ে অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ট্রেনে স্বস্তির যাত্রা, লঞ্চে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। সড়ক সহ সব পথে তৎপর পুলিশ। নিরাপদ ঈদ যাত্রার আশা পরিবহন শ্রমিক নেতাদের। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা, পছন্দের পোশাক অনুষঙ্গ কেনার ব্যস্ততা। ক্রেতা টানতে দোকানে দোকানে বাহারি পণ্যের পসরা, ভালো বিক্রির আশা। দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা সরকারের। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি। তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। তেহরানের লাইফলাইন খার্গ দ্বীপে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে রাজধানীসহ সারা দেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু। জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় ৬৫০০ ধর্মীয় উপাসনালয় দিয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। এদিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান সুবিধাভোগীদের। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার ২৫ দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৪,৯০৮টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত সেবায়েত, ১৮৮টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে ১৬,৯৯২ জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ এবং খাদেম ২,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা ৫,০০০ এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা ৩,০০০ করে পেলেন মোট ৮,০০০ টাকা। এছাড়া ২,০০০ টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। বৌদ্ধ ধর্মে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসাবে সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি
নোখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী 4 বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানের আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় 4,400 কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রোববারের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। দুপুরে মগবাজারে 11 দলীয় ঐক্যের নিয়োজক কমিটির জরুরি বৈঠক শেষে একথা জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। হামিদুর রহমান আরও বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করে নাই, বরং স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে বিএনপি সংসদকে কলুষিত করেছে। আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয় নাই। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার ডে অনুযায়ী এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ট্রেনে সিট না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। রেল কর্তৃপক্ষ বলছে 16 মার্চ থেকে যুক্ত হবে 5টি বিশেষ ট্রেন। এদিকে সড়ক পথে ঈদযাত্রায় টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। আর চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই, সিট না পেয়ে কেউ কেউ যাচ্ছেন স্ট্যান্ডিং টিকেটে। ঈদ মোবারক, ঈদে দাদু বাড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো, কারণ আমি টিকিট যখন অন করছি, এবার ব্ল্যাকে সবচেয়ে বড় কথা টিকিট পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত যে ব্যবস্থাপনা দেখছি খুব ভালো, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও 45 মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। সবকিছু মোটামুটি ভালো ব্যবস্থাপনা, বাট ট্রেনটা কিছুটা লেট, আধা ঘন্টা 30 মিনিট। যদি একটু টাইম মতো ছাড়তো আমাদের জন্য আরো ভালো হতো। আমরা এই পর্যন্ত প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেল ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানিয়েছেন, শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই। চাপ সামলাতে 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। আমরা আশা করছি যে সারাদিন আমরা সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদা মুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। পুলিশ ব্যাটালিয়ন থেকে আমাদের ফোর্স আসছে, তারাও মোতায়েন হবে। আমাদের ডিবি, এই টিমগুলো বিভিন্ন জায়গায় মোতায়েন হবে বিভিন্ন রকম ক্রাইম, ছোটখাটো ক্রাইম প্রতিরোধ করার জন্য। সোয়াট টিম আছে, স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিম। এই টিমগুলো বিভিন্ন বাস টার্মিনালে টহল করবে, যাতে ক্রিমিনালদের জন্য একটা ডেটারাইট ইফেক্ট হয়। ম্যাজিস্ট্রেট, বিআরটিসি প্লাস ডিএমপি সহ 2 সিটি কর্পোরেশন, এই ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। আর পরিবহন খাতে অরাজকতা বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক। পরিবহন
মানে যাত্রী জিম্মি করে, পরিবহন মানে মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ তৈরি করে। তাহলে এই ঘটনার সাথে তো সবাই জড়িত না, মালিকও জড়িত না, সাধারণ শ্রমিকও জড়িত না। তারা তো অনেক পরিশ্রম করে, তাদের সংসার চালানো পর্যন্ত দূর হয়ে যায়। এই যে অরাজকগুলো রয়েছে, এই অরাজকগুলো আমরা চলতে দেব না, এইটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এদিকে সংবাদ সম্মেলনে লঞ্চ মালিকদের সংগঠন জানায় মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গেল 4 দিন ধরে অবস্থা খুবই সংকটময়। কিছু লঞ্চ আমার গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে নাই, এবং উল্লেখযোগ্য লঞ্চগুলি যেমন গ্রিন লাইন, এটা উল্লেখযোগ্য জাহাজ, ওটা মধুমতি যেতে পারে নাই, কর্ণফুলী জাহাজ যেতে পারে নাই, সুন্দরবন যেতে পারে নাই। এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, শুধু অনলি ফর তেলের কারণে। আদার্স কোনো কিছু নাই, আদার্স কোনো হোল্ডিংস নাই, একমাত্র তেলের কারণে। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আত্তজ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনের সকাল থেকে যাত্রীদের যারা বাড়ি যাচ্ছেন ঈদ করতে, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে, তাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল। এরপর যখন সময় আস্তে আস্তে গড়াতে থাকে তখন মানুষের উপস্থিতি কিছুটা কমে গেলেও দুপুর গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, তাদের ট্রেন সংখ্যা বাড়তে থাকে, যে কারণে হচ্ছে মানুষের যারা বাড়ির দিকে যাচ্ছেন ঈদ উদযাপন করতে পরিবারের সঙ্গে, সে ধরনের মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাদের সাথে আমাদের কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তাদের কেউ কেউ আসলে স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন, কেউ রংপুর কুড়িগ্রাম পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডিং টিকিটেই যাচ্ছেন তারা। কিছুক্ষণ আগে হচ্ছে রেলওয়ে ব্যবস্থাপক ব্রিফ করেছিলেন, তিনি বলছেন যে একটু জানিয়ে রাখি যে 40টি আন্তিনগর ট্রেন সহ আজ 56টি ট্রেন যাবে, এর মধ্যে বেশ কয়েকটি কমিউটার ট্রেন রয়েছে। এছাড়া হচ্ছে ওনাদের কাছে এসছে বেশ কিছু যে অনলাইন টিকিট কেটে সেটাকে ফটোকপি করে প্রিন্ট করে সেটা প্রতারণার যেই একটি অভিযোগ আসছে বলে জানিয়েছেন রেল ব্যবস্থাপক ABM কামরুজ্জামান। তিনি বলছেন যে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই ধরনের তথ্য তারা সরবরাহ করেছেন, পরবর্তীতে এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনী এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেবেন এবং যারা আসলে যাত্রী রয়েছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য এবং যেই নিয়ম এবং আইন আছে, শৃঙ্খলা আছে, সেগুলো মেনে চলার জন্য তাদেরকে আসলে আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে 16 মার্চ থেকে 5টি বিশেষ ট্রেন চালু হবে ঈদ যাত্রা উপলক্ষে। এর মধ্যে 16 তারিখ থেকে শুরু হবে তিনটি ট্রেন, যা হচ্ছে একটি দেওয়ানগঞ্জ এবং ঠাকুরগাঁও পর্যন্ত যাবে, আর বাকি 2টি ট্রেন শুরু হবে ঈদের দিন, যেগুলো হচ্ছে বরাবরের মতোই তারা বলছেন যে ঈদ যাত্রা উপলক্ষে কিশোরগঞ্জের শলাকিয়া মাঠে যেই একটি বিশাল জামায়াত আয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে তাদের নামাজের সুবিধার জন্য। কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আত্তজ রহমান। আলো ঝলমলে ঢাকা, প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে নগরী, কিন্তু বদলাচ্ছে না গণপরিবহনের জরাজীর্ণ রূপ। ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্যের মধ্যেই অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে দুর্বল কাঠামো। ঈদ সামনে রেখে দ্বিগুণ বেগে চলছে এমন কর্মযজ্ঞ। অবসরের অজুহাতে এসব বিষয়ে কথা বলতে নারাজ BRTA চেয়ারম্যান, আর ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। 80% গাড়ি ভাঙাচুরা, মন ইচ্ছা মতো চালায়। এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা
নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এসব বিষয়ে জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2টা মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবে বলছি স্যার। তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁক ফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ। নৌপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। ধুয়ে মুছে রং তুলে আঁচড়ে রাঙানো হচ্ছে প্রতিটি লঞ্চ। যাত্রী ভোগান্তি দূর করতে এবারই প্রথম সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে। এতে স্বচ্ছন্দে মানুষ নৌপথে ঢাকা ছাড়তে পারবেন বলে আশা কর্তৃপক্ষের। শাহিন আলম জানাচ্ছেন আরও বিস্তারিত। সড়ক পথের তুলনায় লঞ্চে যানজট ও ভোগান্তি কম থাকায় ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম পছন্দের বাহন লঞ্চ। যাত্রী প্রত্যাশা মাথায় রেখে তাই লঞ্চগুলো ধুয়ে মুছে নতুন রূপ দিচ্ছেন শ্রমিকরা। নাম লেখলে পরে এবং রং দিলে লঞ্চটা নতুন হলো, সুন্দর দেখলে মানুষ উঠতে চায়, ওই লঞ্চটার ভিতরে ভ্রমণ করতে চায় যে না এই লঞ্চটার ভিতরে উঠি। নৌপথের এই যাত্রা অন্যান্য বারের চেয়ে আরো গতিময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সদরঘাটে চাপ কমানোর জন্য বসিলা, আরেকটা হলো কাঞ্চন ব্রিজ সংলগ্ন, এটা হলো শিমুলিয়া টুরিস্ট ঘাট। হ্যাঁ, এখান থেকে বিকল্প হিসাবে আমরা দিনের বেলা লঞ্চ চালাবো। লঞ্চ মালিকরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে মানুষের ঢল নামবে নৌপথে, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন তারা। গত বছরের চাইতে এই বছর একটু ভালো মনে হইতেছে। আগের থেকে কিছুটা যাত্রী আবার লঞ্চমুখী হচ্ছে। 17 তারিখ 18 তারিখের চাপটা একটু বেশি। সদরঘাট থেকে 33টি রুটে লঞ্চ চলাচল করলেও ঈদের মৌসুমে আরও 5টি নতুন রুট যোগ হয়েছে। যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় তার জন্য বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি লঞ্চের এই ছাদগুলোতে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় তার জন্য কঠোর বিধিনিষেধ জারি রেখেছেন তারা। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহরে খুদে পাঠকের ভিড়, পাপেট শো, বায়োস্কোপ আর গল্প বলার আসরে ছোটদের উচ্ছ্বাস। কাল শেষ হচ্ছে প্রাণের মেলা। ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্গ দ্বীপে তেলের টার্মিনালে বোমা হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি সৌদি আরবে 5টি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে 2500 মেরিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনা ও বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খার্গ দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জবাবে মার্কিন সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে তেহরান।
এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশটির নাবাতিয়া শহরে একটি বাড়িতে চালানো হামলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়। হিজবুল্লাহ বলছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানও। মধ্যাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত এনেছে ইরানের ড্রোন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েকশো মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মধ্যপ্রাচ্য দখল ও ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এখন শেষ হয়ে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করতে এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল। ইরানের মতোই সেই পরিকল্পনাগুলো এখন মৃত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। রেশনিং পদ্ধতি চালুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, লম্বা সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল থাকার কথা বলা হলেও রাজধানীর অনেক ফিলিং স্টেশন কার্যত বন্ধ। সকাল 9টা থেকে বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে খানিক পরে লাইন কিছুটা এগোলেও 1 ঘন্টা পরও মেলেনি কাঙ্ক্ষিত তেল। 1 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে অসহায় গাড়ি চালকরাও। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। হয়তো আরো 15-20 মিনিট লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাই। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে এখন একটা সিরিয়াল পাচ্ছে আর কি। যারা শ্রমজীবী এদের জন্য সত্যি খুবই হ্যাসেল হচ্ছে। তেল নিতে আসা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও পরিমাণ যৎসামান্য। সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ, তাই খোলা থাকা অল্প কিছু ফিলিং স্টেশনে পড়েছে বাড়তি চাপ। অস্বাভাবিক কষ্ট, এটা বলার বাইরে। আমি প্রায় এখন 2 ঘন্টা লাইন ধরে আছি। 5 লিটার করে দিতে আছে, সব পাম্পে দেয় না। তেল কেনা বেচায় রেশনিং পদ্ধতি নিয়েও অভিযোগ অনেকের। 10 লিটারও হচ্ছে না, আর একটু যদি বাড়ায় দিত তাহলে হতো। 5 লিটার যদি এখানে নেই, আমার তো পর্যাপ্ত না। আবার আরেক পাম্পে যাইয়ে ঠিকই কিন্তু সিরিয়াল দেবো। 10 লিটার তেল দিয়ে আমরা তো গাড়ি চালাতে পারতেছি না, গাড়ি আমাদের বসা থাকে। ঠিক আছে, আমরা মানে বহুত কষ্টের ভিতরে আছি। ফিলিং স্টেশনগুলোর বিরূপ আচরণে আরো বিপাকে গ্রাহকেরা। কেউ দেখাচ্ছেন সরবরাহ সংকট, কারো কাছে পর্যাপ্ত তেল থাকলেও সীমিত বিক্রির সিদ্ধান্ত তাদের। আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আমরা যে রিকোয়ারমেন্টটা দিই ওই অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছে। আমাদের পে অর্ডারও দেওয়া আছে ট্যাঙ্কলরিতে, ট্যাঙ্কলরি চেষ্টা করতেছে, মালিকও চেষ্টা করতেছে তেল আনার জন্য, কিন্তু তেল আমাদের দিচ্ছে না। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে গ্রাহক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি গণমানুষের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁওয়ে পেট্রোল পাম্পে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, জ্বালানি তেল নিয়ে যে দুর্ভোগ আমরা বেশ খানিক দিন ধরে দেখছি, যে সপ্তাহব্যাপী ধরে চলছে, যে ফিলিং স্টেশনগুলোতে যে তেলের জন্য দীর্ঘ লাইন, সেটি কিন্তু এখনও সেই দুর্ভোগ কমেনি। এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রতিটি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু যে দীর্ঘ গাড়ির সারি রয়েছে। এবং আমি যদি একটু বলি যে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর এই পরিবাগ, সেগুন বাগিচা, মহাখালী এবং এই তেজগাঁ এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছি। ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে এত বড় দীর্ঘ গাড়ির লাইনগুলো, যে মোটরসাইকেল এবং গাড়ির সারি কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 1 ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে বাইকার অথবা এই গাড়ি চালকদের কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত তেল সেটি নিতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যারা বাইকার এবং যারা গাড়ি চালক রয়েছেন তারা কিন্তু বেশ যে দুর্ভোগের চিত্রটি প্রকাশ করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন দাবিও তুলে ধরেছেন। আমরা দেখেছি যে তারা বলছেন যে বিশেষ করে বেশ কিছু পাম্প বন্ধ থাকার কারণে নির্দিষ্ট কিছু পাম্পে কিন্তু অনেক বেশি চাপ পড়ছে, সে কারণেই কিন্তু এত দীর্ঘ সময় ধরে তাদের লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে। তো তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে, যে আমরা জানি পিপিসির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ তেল কিন্তু এখন যে ইতোমধ্যে দেশে ঢুকছে, বেশ কিছু যে জাহাজ, যে তেলবাহী জাহাজ, সেগুলো কিন্তু দেশে আসছে এবং বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে কিন্তু জ্বালানি তেল আনা হচ্ছে সরকারিভাবে। তো তারপরও আসলে কেন এই সংকট কিংবা এই দুর্ভোগ, সেটি কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। তো
আমরা আসলে যেই পাম্পগুলো বন্ধ রয়েছে আমরা দেখেছি যে পরিবাগ এবং মহাখালীর বেশ কয়েকটি পাম্প আমরা পেয়েছি যেখানে তারা পুরোপুরিভাবে তেল দেওয়া বন্ধ রেখেছে। তারা বলছে যে তারা ডিপো থেকে তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। তারা বলছেন যে তারা কয়েকদিন পর পর আসলে তেল পাচ্ছেন এবং এই কারণে তাদের যে চাহিদা অনুযায়ী তেল না থাকায় তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা বারবার যে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এদিকে যেই পাম্পগুলো আমরা দেখেছি সচল রয়েছে, এই পুরো সময়টা জুড়ে কোনো ধরনের বন্ধ রাখা হয়নি। তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত যে তেলের যে চাহিদা সেটি তারা পাচ্ছেন ডিপো থেকে, সে কারণে তাদের কোনো সংকট নেই। এবং সর্বশেষ যে বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ যে তেল দেওয়া হচ্ছে বাইকের জন্য 5 লিটার এবং গাড়ির জন্য 10 লিটার গ্রাহকরা তুলেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এই জ্বালানি তেলের দুর্ভোগের সবশেষ খবর। তেজগাঁওয়ে ফিলিং স্টেশন থেকে যোগ দিয়েছিলেন ওয়ালিউল সাকিব। রাশিয়ার জ্বালানি পেলে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমবে, তবে এক্ষেত্রে বড় বাধা হিসেবে বাংলাদেশের পরিশোধন সক্ষমতার অভাবকে সামনে আনছেন বিশ্লেষকরা। এদিকে রফতানি মন্দার কঠিন সময়ে জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় থাকতে চান না শিল্প উদ্যোক্তারা। এস এম আরেফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 100 মিলিয়ন ব্যারেল জ্বালানি চাহিদার বিপরীতে রাশিয়ার উৎপাদন প্রায় 10 মিলিয়ন ব্যারেল, অর্থাৎ 10% তেলের বাজার নিয়ন্ত্রণ করে মস্কো, যার সিংহভাগেরই ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার দেশগুলো। তবে বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার প্রায় 70% যোগান মেটায় সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান যুদ্ধে দেশগুলোর উৎপাদন ব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় শিল্পে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে দূরদর্শী পরিকল্পনা চান উদ্যোক্তারা। বহির্বিশ্বের তেলের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে এটা একটু কষ্টকর হবে, অর্থাৎ আমাদের কস্টিং বেড়ে যাবে। গ্যাস হোক, এলএনজি হোক এবং তেল হোক, সেটাতে ডাইভার্সিফিকেশন হয়, কোনো কান্ট্রি স্পিক না হয়, যাতে এরকম প্রবলেম ভবিষ্যতে হলেও আমাদের অর্থনীতি থেমে না যায়। বাস্তবতার নিরিখে মজুদ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার কথা ভাবছে বাংলাদেশও। তবে এক্ষেত্রেও আছে বিপত্তি। কেবল মধ্যপ্রাচ্যের হালকা তেল পরিশোধন করতে পারে ইস্টার্ন রিফাইনারি। রুশ কিংবা ভেনেজুয়েলার মতো ভারী ক্রুড পরিশোধনের সক্ষমতা নেই দেশের একমাত্র তেল পরিশোধন প্রতিষ্ঠানটির। আমাদের যে এক্সিস্টিং ক্যাপাসিটি সেটা দিয়ে তো আমরা আসলে রিফাইন করতে পারবো না, এবং তেল আমদানি করতে গেলে একটু সময় লাগে, এলসি ওপেন করতে হয়, অনেক সময় এগ্রিমেন্ট করতে হয়, তো এইগুলো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও আমাদের এই চ্যানেলটা খোলা রাখা উচিত। রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞায় ছাড় পেলে সরাসরি পরিশোধিত তেল কেনার পরামর্শও তাদের। তেল আমদানি করে ভারতের মাধ্যমে পরিশোধন করে যদি বাংলাদেশে আমদানি করি তাহলে এটা একটা উপায়, তার কারণ ভারতের ইতিমধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। বিপিসির তথ্য 2024-25 অর্থ বছরে 47 লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে এসেছে 15 লাখ টন অপরিশোধিত তেল। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ঈদের আগে দেশে বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে $192 কোটি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় 44.3% বেশি। গেল 11 মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরে মোট রেমিট্যান্স এসেছে $2,437 কোটি 40 লাখ। বছর ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে 23%। ঈদ কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে নগরবাসীর। ভিড় জমাচ্ছেন পোশাক, জুয়েলারি, প্রসাধনী পণ্যের দোকানে। বিস্তারিত জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের কিন্তু হাতে গোনা আর কয়েকটি দিন মাত্র বাকি, এবং এ কারণেই রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু ক্রেতা সমাগম দেখা যাচ্ছে বেশ বড়সড়ভাবেই। আমি যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা তাদের পছন্দের পোশাক কিনতে এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন। তারা শেষ সময়ের যে কেনাকাটা রয়েছে সেটা কিনতেই কিন্তু এখানে এসেছেন। যেমনটি বলছিলাম যে শেষ সময়ে এসে যে ছোটোখাটো প্রোডাক্টগুলো থাকে, অর্থাৎ গিফট আইটেম, আত্মীয় স্বজনদেরকে দেবার মতো যে পণ্যগুলো, সেগুলোর দিকেই কিন্তু এই মুহূর্তে বেশি মনোযোগ এখানকার ক্রেতাদের মধ্যে। বিক্রেতারাও আমাদেরকে বলছেন যে ইতিমধ্যেই বেশিরভাগ কেনাকাটা আসলে করেই ফেলেছেন রাজধানীর মানুষজন। তবে যে পণ্যগুলো তাদের নতুন করে চাহিদা তৈরি হয়
ঈদ কেন্দ্রিক সেগুলোতেই কিন্তু তারা বাড়তি মনোযোগ দিচ্ছেন এ সময়ে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সকালবেলা থেকে আমরা নিউ মার্কেটের মতো এলাকাগুলোতে ছিলাম, সেখানেও কিন্তু আমরা একই রকম অবস্থায় দেখে এসেছি। শেষ সময়ে মানুষজনের বাড়তি যে কেনাকাটার চাহিদা সেটি কিন্তু আসলে ভিড় জমাচ্ছে প্রতিটি দোকান এবং শপিং মলগুলোতে। বিক্রেতারা বলছেন যে গতবার তারা যে পরিমাণ বেচা বিক্রি করেছেন এবার এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি তারা করছেন, এবং এই বিক্রিটা যদি চাঁদ রাত পর্যন্ত তাদের থাকে তাহলে কিন্তু গত বছরের তুলনায় তারা মুনাফা করতে পারবেন বলেই আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ক্রেতারা আসলে প্রতিটি দোকানে তাদের পছন্দের পণ্য খুঁজে খুঁজে দেখছেন, পছন্দ করছেন। দামাদামির সুযোগ যেসব দোকানগুলোতে নেই, অর্থাৎ ফিক্সড প্রাইসের দোকানগুলোতে ক্রেতারা বেশি আসছেন, কারণ হচ্ছে এসব জায়গায় দামাদামির বাড়তি ঝক্কিটা কম থাকে, যে কারণে তারা এই দোকানগুলোতেই আসলে এই মুহূর্তে আসছেন শেষ সময়ে এসে। তারা বলছেন যে শেষ সময়ে পণ্যের যে সাইজের বিষয়টি রয়েছে এবং একই সাথে যে কালার চয়েসের ব্যাপার থাকে সেগুলোর কিছুটা সংকট আসলে থাকে শেষ সময়, যে কারণে আগের কেনাকাটাগুলো তারা করেই ফেলেছেন, শেষ সময়ে এসে ছোটোখাটো চাহিদাগুলোর জন্যই কিন্তু তারা আসছেন এই সবগুলো। তো রাজধানীর কেনাকাটা নিয়ে এই মুহূর্তে আমার কাছে ছিল সব শেষ খবর। খাল, ড্রেন, নালা নর্দমায় এডিস মশার অভয়াশ্রম, যার মাধ্যমে ছড়াচ্ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া। এ থেকে জনসাধারণকে রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শুরু হলো মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান। ছিটানো হচ্ছে কীটনাশকও। আর জনসচেতনতা বাড়াতে চলছে লিফলেট বিতরণ ও শোভাযাত্রা। রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোথাও জমে থাকা বর্জ্য সরানো হচ্ছে, ছিটানো হচ্ছে কীটনাশক। নালা নর্দমা, খাল, ড্রেন সহ বিভিন্ন এলাকায় আস্তানা গেড়েছে এডিস মশা। ক্ষতিকর পতঙ্গটিকে ধ্বংস করতে এই কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার দেশব্যাপী এমন কার্যক্রম শুরু করে প্রশাসন। বেলুন উড়িয়ে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সচেতনতা বৃদ্ধিতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। লিফলেট বিতরণ সহ ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শ দেয়া হয় বাসিন্দাদের। শহরকে পরিচ্ছন্ন করতে পারি, আমাদের ড্রেন এবং আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখতে পারি, তাহলে পারে ডেঙ্গু মশার যে বিস্তার সেটা রোধ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনমূলক যে কার্যক্রম এটি মাসব্যাপী চলবে, সেটির আজকে থেকে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন সরকারের মন্ত্রীরাও। এ সময় মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিন দিয়ে কীটনাশক ছিটানো হয়। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্নতার যে অভিযান শুরু করেছেন। নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখি, তার মধ্য দিয়ে আমরা ডেঙ্গুকে প্রতিহত করতে পারি বা প্রতিরোধ করতে পারি। আর মূলত আমাদের সরকার একটি নির্বাচিত সরকার, তারা কিন্তু আসার পরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকে হাসপাতালগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। সে খবর জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ কার্যক্রম নিয়ে ব্যবসায়ী এবং প্রশাসন মুখোমুখি অবস্থান করছে। গত দুদিনে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী এবং সুগন্ধা, বিশেষ করে সুগন্ধা পয়েন্টে ফিশ ফ্রাই মার্কেটের প্রায় শতাধিক এবং এর আগের দিন প্রায় 2 দিনে 130টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকে তৃতীয় দিনে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এরই মধ্যে সুগন্ধা পয়েন্টে অবস্থান করছে, যেখানে 5 শতাধিক স্থাপনা রয়েছে বালিয়াড়িতে। সেই সব স্থাপনা উচ্ছেদের জন্য এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে প্রশাসনের 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান করছে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মীরা সবাই একযোগে এসেছেন এবং বুলডোজার নিয়ে এসেছেন। এখনো পর্যন্ত তার ব্যবহার হয়নি। আমরা লক্ষ্য করছি জেলা প্রশাসনের যে অভিযোগ কেন্দ্রটি রয়েছে সেখানে ম্যাজিস্ট্রেটরা অবস্থান করছে এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং দুপুর 1টা থেকে এখানে মাইকিং করা হয়েছে। মাইকিং করে যারা দোকানদাররা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন,
রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। তবে সুগন্ধা পয়েন্টের একটি 3D একটি যে বাচ্চাদের খেলনার একটা যে নানা ধরনের ডিসপ্লে করা হয় সেই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত মানুষের মধ্যে যে উদ্বেগ, এখানকার সুগন্ধা পয়েন্টে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন এবং প্রশাসনও অবস্থান করছে। তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে যদি না সরে তাহলে তারা হয়তো তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে, সেটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল। 12 ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে 12 ফেব্রুয়ারির নির্বাচনে। শেখ হাসিনার শাসনামলে দেশে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল, তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহর ছিল শিশুদের কলকাকুলিতে মুখর। শিশুদের জন্য ছিল পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা বিনোদনমূলক আয়োজন। তবে মেলায় বইছে বিদায়ের সুরও। প্রকাশকরা বলছেন, বিক্রি প্রত্যাশার তুলনায় কম। শেষ দিনে বই বিক্রি কিছুটা বাড়বে বলে আশা তাদের। শুক্রবার রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও সময় মতো খুলে দেয়া হয় বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে আসতে থাকে শিশুরা। বেলা 11:30টায় পাপেট শো শুরুর কথা থাকলেও বইমেলা প্রাঙ্গণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 12:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। শিশুদের জন্য ছিল পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা বিনোদনমূলক আয়োজন, যা দেখে উচ্ছ্বাসিত শিশুরা। আমি ফার্স্ট টাইম পাপেট শো দেখবো, দ্যাটস ওয়াই আমি এক্সাইটেড ছিলাম। ভূতের বই, অনেক রকমের বই ভালো লাগে। আমার রূপদীপুর গল্পটা অনেক ভালো লেগেছে। বইমেলা শেষ হয়ে গেলে আমি আলু আর বুলুকে অনেক মিস করব। এখনো কিনি না, কিনবো। গোয়েন্দা কাহিনী, গানের বই, কবিতার বই। এদিকে বইমেলায় বইছে বিদায়ের সুর। শেষ দিনে বিক্রি কিছুটা বাড়বে বলেও আশা প্রকাশকদের। আগামীকালকেও আছে, অতটুকু ভরসা করা যায় না। ছুটির দিনের মতো বিক্রি অন্য দিন হয় না। রোববার পর্দা নামছে এবারের বইমেলায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিতর্কিত রান আউটের পর বাংলাদেশ ও মেহেদী মিরাজের স্পোর্টসম্যানশিপকে কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। নিজে প্রতিপক্ষকে এমন রান আউট করবেন না বলে জানান তিনি। এদিকে সমালোচনার মাঝে টাইগারদের বোলিং কোচ মুশতাক আহমেদকে পাশেই পাচ্ছেন মেহেদী মিরাজ। টাইগার অধিনায়কের কোনো ভুল দেখছেন না এই পাকিস্তানি বোলিং কোচ। দেখুন, যদি নিয়মের কথা বলেন তবে হয়তো মিরাজ ঠিক, কিন্তু যদি স্পোর্টসম্যানশিপের কথা বলেন তবে ভিন্ন কথা। নিয়ম থাকবেই, কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটাও গুরুত্বপূর্ণ। এটা হিট অফ দ্য মোমেন্ট। তবে আমি যদি এমন সুযোগ পেতাম কখনোই প্রতিপক্ষকে আউট করতাম না এবং ভবিষ্যতেও করব না। দেখুন, দুইজন ক্রিকেটারই তাদের জায়গায় ঠিক আছে। সেই মুহূর্তে উইকেটটাও প্রয়োজন ছিল। সালমান আগা ভেবেছিলেন বলটা ডেথ হয়েছে, তবে মিরাজকেও আপনি ভুল বলতে পারবেন না। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ এলচে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে জয় তুলে নিতে চায় আরবেলোয়ার শিষ্যরা। যদিও কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে পাচ্ছে না মাদ্রিদ। লিগের শেষ 3 ম্যাচে মাত্র 1 জয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। এলচের বিপক্ষে তাই যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাইবে লস ব্লাঙ্কোস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। স্বজনের সঙ্গে ঈদ করতে ছুটছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ লঞ্চ মালিকদের। নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ।
এবং দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার থেকে তেল কেনার চিন্তা সরকারের, বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি, তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়ে। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল আলিফ। ধন্যবাদ মামুন। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।